দাদা আসেন, দাদা আসেন। ভারতের কিছু একটা হাসপাতালের ডাক্তাররা তারা বলেছিল যে আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না। আমরা সেই হাসপাতালগুলোকে আবার দেখেছি যে 20% কমিশন, তারা এখন ডাকতেছে দাদা আসেন, দাদা আসেন। আমরা বাংলাদেশের এই যারা ক্ষমতায় আছেন তাদেরকে শুধু বলতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা দরকার। যে আমাদের ডাক্তারদেরকে যদি আমরা আরো যদি উন্নত প্রশিক্ষণ এবং বিদেশি মেশিনারিজ এবং আমাদের বিভিন্ন ভাবে যদি আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি, ভারতে আমাদেরকে চিকিৎসার জন্য যেতে হবে না। এবং রাষ্ট্রীয়ভাবে একটা নীতি হওয়া উচিত যে বাংলাদেশের কোন এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের কেউ বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবে না। ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো সময় এসেছে। বাংলাদেশের মানুষ চায় তার স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে। আমরা চাই আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। আমাদের এখানে বাংলাদেশকে তাদের একটা আমলে নিয়ে তারপরে কথা বলতে, যখনই ক্ষমতায় আসে তখনই তাদেরকে ঢাল হিসাবে, ট্রাম্পের তুরুকের তাস হিসাবে তারা ব্যবহার করে। এজন্য অনেকটা কথা রয়েছে যে আওয়ামী লীগ সংখ্যালঘুরা বাংলাদেশে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়রা বাংলাদেশে থাকলে তারা ভোট পায়, আর বাংলাদেশ ছেড়ে যদি অন্য কোথাও যায় তাহলে তারা জমি পায়। তো অবশ্য বিগত 17 বছরে কোনো ভোটের দরকার হয়নি। এই জন্য আমরা দেখেছি যে অন্যান্য যে আওয়ামী লীগের নেতারা তারা অনেক, আপনি সুরঞ্জিত সেন গুপ্তর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি প্রায় কয়েকশো একর জমি হিন্দুদের তিনি দখল করেছিলেন। আওয়ামী লীগের অনেক, আপনি চট্টগ্রামের অনেক এমপির নাম আমি বলতে পারবো যারা তাদের এগুলো করেছে। আপনি এই যে চিফ হুইপ মোস্তফা, আমাদের যে কি বলে আসমা ফিরোজ, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এরকম অসংখ্য লোক আছে যাদের আওয়ামী লীগের দ্বারা করেছে। এবং এখন এই শেখ হাসিনা হিন্দুদের একটা কথা বলেছিলেন যে আমি হিন্দুদের বলতে চাই তারা এক পা বাংলাদেশে আর এক পা ভারতে রাখে। কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনা নিজেই সেই 5 তারিখে মাত্র 45 মিনিটের ব্যবধানে তিনি 2 পা নিয়ে ভারতে অবস্থান করছেন। ভারত এখন একটা আগ্রাসী শক্তি। এই শক্তি আমাদেরকে কোনোভাবে চায় না যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে টিকে থাকুক। আমরা রাজনৈতিকভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হই, আমরা অর্থনৈতিকভাবে আমরা মাথা তুলে দাঁড়াই। আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদের এখানে একটা কলোনি হিসাবে তারা বানাতে চায়। তারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র হিসাবে তারা তৈরি করতে চায়। তারা চায় ভারতে সমস্ত পণ্য উৎপাদন হবে, বাংলাদেশে তারা বিক্রি করবে। তারা এটাকে একটা মার্কেট হিসাবে, একটা বাজার হিসাবে তারা তৈরি করতে চায়। যার কারণে বাংলাদেশের জনগণ বিগত 5 তারিখে আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশ তৈরি করেছি, আমরা যে বাংলাদেশে রূপায়ণ করেছি, এই বাংলাদেশকে আমরা চাই ভারতীয় আগ্রাসন মুক্ত একটা দেশপ্রেমিক শক্তির বাংলাদেশ, যেখানে কোনো প্রকার আগ্রাসন থাকবে না। আমরা কোনো দেশের দাদাগিরির রক্তচক্ষুকে আমরা আমাদের সহ্য করতে হবে না। আপনি দেখেছেন যে বাংলাদেশের যেই সমস্ত গণহত্যার সাথে যারা জড়িত, হাসিনার এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সে যখন আওয়ামী লীগ এই ক্ষমতায় ছিল তখন বিরোধী শক্তিকে গুম করার পরে তাদেরকে পাওয়া গেছে ভারতে। আপনি দেখেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে সাক্ষী ছিলেন মামলার, যিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষকে তিনি মিথ্যা সাক্ষী দিবেন না, এই জন্য তিনি সাঈদী সাহেবের পক্ষে অবস্থান নেওয়ার জন্য তিনি আদালতে এসেছিলেন এই ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার জন্য। তাকে গুম করা হয়েছিল, তাকে পাওয়া গিয়েছে ভারতে। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে আমরা ভারতে পেয়েছি। আমাদের 7 মার্ডারের যে আসামি নূর হোসেন, তাকে পাওয়া গেছে ভারতে। আপনার মনে আছে শাহেদ আলী, যিনি এই রিজেন্ট হাসপাতালে করোনার সার্টিফিকেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, তিনিও কিন্তু বোরকা পরে যাওয়া দিছিল ভারতে। ভারত হয়েছে সমস্ত অপরাধীদের অভয়ারণ্য। এখানে আওয়ামী লীগের সমস্ত খুনি, মানুষ হত্যাকারী এবং অর্থ সম্পদ যে লুটেরা, তাদের সবাই আজকে ভারতে গিয়ে অবস্থান নিয়েছে। আমি ভারত সরকারকে বলতে চাই যে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথে আপনি যে বিগত 17টি বছর যে দাদাগিরি করেছেন, যে আগ্রাসী নীতি দিয়ে আমাদেরকে শোষণ করেছেন, শাসন করেছেন, আমাদের প্রতি যে আপনাদের রক্তচক্ষু, সেখান থেকে ভুলে যান। আমাদের সাথে এখন চোখে চোখ রেখে আমরা কথা বলার সময় আমাদের এসেছে। আমরা আমাদের ন্যায্য হিস্যা প্রতিষ্ঠার জন্য আমাদের দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক যেই সমস্যা রয়েছে এগুলোকে সমাধান করবেন সমানের সমান। আমরা ন্যায্যতার ভিত্তিতে আমরা ভারতের সাথে আমরা সম্পর্ক করতে চাই। আমরা কোনো নতজানু নীতি আমরা চাই না, ফেলানির লাশ
গোটা দুনিয়াতে একটা আগ্রাসনের একটা প্রতীকে পরিণত হয়েছে। আপনি দেখেছেন যে ভারত নিজেরা মুখে বলতেছে যে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যারা আজকে ক্ষমতায়, বিজেপি, এটা একটা উগ্র সাম্প্রদায়িক একটা শক্তি। এবং এই বিজেপি যিনি ক্ষমতায় আছেন, নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সেই গুজরাটে মুসলমানদের প্রায় 1000 বছরের যে মসজিদ, বাবরি মসজিদকে তিনি ভেঙে সেখানে মন্দির করেছেন। এই ভারতের উচিত তাদের জায়গা থেকে, তাদের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে সরিয়ে ফেলানো। কারণ তারা ধর্ম নিরপেক্ষ কোনো জায়গাতে তারা নেই। তারা উগ্রবাদী, তারা সন্ত্রাসী, তারা জনাব মুস্তাফিজুর রহমান, জঙ্গিবাদী বাবরি নীতিতে মসজিদের তারা পর বিশ্বাস করে। গত 2 দিন আগে হ্যাঁ, নূর মসজিদ উত্তরপ্রদেশের ভাঙছে তারা ফতেহপুরে তারা একটা নূর মসজিদ ভাঙা মসজিদ হয়েছে ভাঙছে 200 বছর পর। তারা নূর মসজিদ ভাঙছে, নূর মসজিদ সহ প্রায় ভারতে প্রায় 300-র উপরে মসজিদ তারা ভাঙছে। এবং ভারতে আজান, অনেক মসজিদে আজান নিষিদ্ধ আছে। ভারতে গরুর মাংস খাওয়া যায় না। আপনি দেখেছেন ঠিক একইভাবে বাংলাদেশে হাসিনা যখন ক্ষমতায়, তখন কিন্তু এই আমরা দেখেছি যে রমজান মাসে আমরা দেখেছি গরুর মাংস কিন্তু খাওয়া নিষিদ্ধ করেছিল। এখনো আমাদের সর্বোচ্চ আদালত, হাইকোর্টের যে রেস্টুরেন্ট গুলো রয়েছে, সেখানে আপনি গরুর মাংস পাবেন না। বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে আপনি এখনো দেখবেন যে গরুর মাংস তারা বিক্রি করে না। কিন্তু এই যে কয়েকদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী, যিনি হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ দখলে নেওয়ার, বাংলাদেশে অমুক করবেন তমুক করবেন, তিনি লোকজন নিয়ে বাংলাদেশের দিকে ছুটে আসার চেষ্টা করেছেন। এই শুভেন্দু নাকি কার বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়েছে। তো যার কারণে বলবো যে মুখে এক, অন্তরে আর এক, এগুলো চলে না। বাংলাদেশের মানুষ আজকে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো সময় এসেছে। বাংলাদেশের মানুষ চায় তার স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে। আমরা চাই আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। আমাদের এখানে বাংলাদেশকে তাদের একটা আমলে নিয়ে তারপরে কথা বলতে হবে। আজকে আমাদেরকে পিঁয়াজ দিবে না, তারা সকালে বলছে যে আমরা পিঁয়াজ দিব না। আবার যখন আমরা উদ্যোগ নিলাম আর একটা দেশ থেকে পিঁয়াজ আনার, আমরা যখন চিনি আনার ঘোষণা দিয়েছি পাকিস্তান থেকে, তখন তারা বলছে যে বিদেশ থেকে তারা, অন্য দেশ থেকে তারা আলু আনবে কেন, চিনি আনবে কেন, পেঁয়াজ আনবে কেন। আপনি দেখেছেন যে ভারতের কিছু একটা হাসপাতালের ডাক্তাররা তারা বলেছিল যে আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না। আমরা সেই হাসপাতালগুলোকে আবার দেখেছি যে 20% কমিশন, তারা এখন ডাকতেছে দাদা আসেন, দাদা আসেন। আমরা বাংলাদেশের এই যারা ক্ষমতায় আছেন তাদেরকে শুধু বলতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা দরকার। বড় বড় যে গ্রুপগুলো আছে তাদেরকে দিয়ে, আপনি দেখেছিলেন যে বসুন্ধরা গ্রুপ করোনার সময় একটা হাসপাতালের কথা বলে অনেক টাকা তারা কিন্তু কালো টাকা তারা সাদা করেছে, অনেক টাকা তারা লুট করেছে। কিন্তু এই সমস্ত গ্রুপগুলোর উচিত এই আমাদের সরকারের ডেকে তারপর তাদেরকে দিয়ে স্পেশালাইজড হসপিটাল তৈরি করা, আধুনিক মেশিনারিজ নিয়ে আসা। আমি একজন চিকিৎসক হিসাবে বলতে পারি যে বিগত 17 বছরে বাংলাদেশে যে সমস্ত ডাক্তারদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, অধ্যাপক এবং বিভিন্ন সহকারী অধ্যাপক, বিভিন্ন বিভাগীয় প্রদান করা হয়েছে, তাদেরকে সরানো উচিত। আমাদের পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল থেকে শুরু করে যে সমস্ত আমাদের যে সরকারি মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, কারণ এরা সবাই সচিবের, তাদের যোগ্যতা ছিল তারা জয় বাংলার লোক, তাদের যোগ্যতা ছিল তারা আওয়ামী লীগের লোক। এই দিক থেকে বিবেচনা করে তাদেরকে বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে, কিন্তু তারা মূলত কোন দলবাজ, তারা ডাক্তার হিসাবে ওইরকম পরিপক্ক, তাদের ওইভাবে পেশাদারিত্ব তাদের ভিতরে অনেকটা কম। আমি মনে করি যে আমাদের ডাক্তারদেরকে যদি আমরা আরো যদি উন্নত প্রশিক্ষণ এবং বিদেশি মেশিনারিজ এবং আমাদের বিভিন্ন ভাবে যদি আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি, ভারতে আমাদেরকে চিকিৎসার জন্য যেতে হবে না। এবং রাষ্ট্রীয়ভাবে একটা নীতি হওয়া উচিত যে বাংলাদেশের কোন এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের কেউ বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবে না। তারা এটাই প্রমাণ করে বিদেশে গিয়ে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না। যদি আপনার দেশের চিকিৎসা ব্যবস্থায় ভালো না হয়, মুক্তিযুদ্ধের 53 বছর, আজকে আগামীকালকে বিজয় দিবস, এই বিজয় দিবসের 53টি বছরে আমরা পারলাম না এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে। আমরা এখন আবাসনের দিকে আমি নাই গেলাম। আপনি রাস্তার পাশে 11টার পরে, 12টার পরে যদি হাঁটেন, রাস্তার পাশে দেখবেন যে শত শত না হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে, আজকে ব্রিজের নিচে একটা বিল্ডিং এর পাশে তারা শুয়ে আছে, এই আদম সন্তান। এদের ব্যাপারে কারোর কোনো খবর নেই, না এর আগের কোনো সরকার নিয়েছে, না আওয়ামী লীগ নিয়েছে, না বর্তমান যারা আছে তাদের কোনো উদ্যোগ আছে। আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, তাদের দায়িত্ব নিতে হবে। এবং এই পরিবর্তনে যারা এসেছেন তাদেরকে শুধুমাত্র গলাবাজি নয়, তাদের শুধুমাত্র মিডিয়াতে বক্তব্য নয়। আমি মনে করি যে 5ই অক্টোবরের রক্ত এখনো দাগ শুকায় নাই। আমাদের ছাত্র জনতার মধ্য দিয়ে যা আমাদের অর্জন, আমরা যে সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার জন্য যে মুক্তিযুদ্ধে আমরা লড়াই করেছি, 2 লাখ মা বোনের ইজ্জতের
আমাদের 30 লাখ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ কিন্তু লুণ্ঠিত বাংলাদেশ ছিল। সেই বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদীদের কবলে ছিল। সেই ভারতীয় যে সেই দাসদের কবল থেকে আমরা 5 তারিখে ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণে যে বাংলাদেশ অর্জন করেছি, এই বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে হবে। আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তার তত্ত্বাবধানে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা প্রণয়ন করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং আমাদের এই বিএনপির নেতৃত্বে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমাদের যদি সরকার যদি আসে, আমরা মনে করি যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ভারসাম্য থেকে শুরু করে একটা রেইনবো একটা পার্লামেন্ট করার জন্য, রেইনবো মানে 7 রং, এই বিভিন্ন রঙের বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী, সমাজপন্থী সমস্ত মানুষের সম্মিলন হবে সেই সরকারে। এটাই চাচ্ছেন তারেক রহমান, এটাই চাচ্ছে বেগম খালেদা জিয়া। আপনাকে ধন্যবাদ। আমি